শুরু করছি বাংলা বলছে। বাংলাদেশের সাম্প্রতিকতম পরিস্থিতি এবং আজকে খুব গুরুত্বপূর্ণ বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি আজ ঢাকায় গিয়ে পৌঁছেছেন। বিদেশ সচিব পর্যায়ের বৈঠক, যেখানে বিদেশ সচিব বিক্রম মিশ্রির অংশগ্রহণ এবং কোন দিকে যেতে চলেছে এই দ্বিপাক্ষিক সম্পর্ক, এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুধুমাত্র বাংলাদেশ নয়, গোটা বিশ্বের নানান প্রান্ত থেকে উঠে আসছে একটা প্রবণতা, যে প্রবণতা একটা নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে, একটা নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে। মৌলবাদ ফিরিয়ে আনছে মধ্যযুগীয় সামাজিক বর্বরতা, নারীরা হারাচ্ছে অধিকার, সমাজ চালাচ্ছে ধর্মীয় নেতারা। কোন পথে চলেছে বিশ্ব? কোথায় গণতন্ত্র, স্বাধীনতা, সাম্যের অধিকার? এই নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, সংকটে গণতন্ত্র, পরের পর ঘটনায় উদ্বেগ বিশ্বজুড়ে। চলতি বছরের মাঝামাঝি আওয়ামী লীগের নির্বাচিত সরকারের বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ে বাংলাদেশে। জনবিক্ষোভের নেপথ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা। ভোটে কারচুপির অভিযোগে দীর্ঘদিন যাবৎ জমা হয়েছিল ক্ষোভ। কোটা বিরোধী আন্দোলনের পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিও জনপ্রিয় হয়ে ওঠে। সেই বিক্ষোভের জেরে হাসিনা ভারতে আশ্রয় নিলেও বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের নামে মৌলবাদী শক্তি বিপুল উৎসাহে ময়দানে নেমে পড়েছে। গণতন্ত্র দূর, আপাতত সংখ্যালঘু নির্যাতনে গোটা বিশ্বের শিরোনামে বাংলাদেশ। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপে অনীহা অন্তর্বর্তী প্রশাসনের প্রধান মোহাম্মদ ইউনূসের আচরণেও। এক স্বৈর শাসনের বদলে গণতন্ত্র নয়, জায়গা করে নিচ্ছে মৌলবাদ নির্ভর প্রশাসন। এই পরিস্থিতিতে বাংলাদেশ পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সেই সঙ্গে কড়া বার্তায় মিশ্রি সাফ জানিয়েছেন, আমরা চাই না বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হোক। পড়শি দেশের অগ্নিগর্ভ পরিস্থিতির আঁচ থেকে রাজ্যকে বাঁচাতে সাবধানতার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাব। বাংলাদেশের পর আল কায়দা ঘনিষ্ঠ মৌলবাদী সংগঠনের হামলায় ভেঙে পড়েছে বাশার আল আসাদ আমলের শেষ প্রতিরক্ষা। 2011 সালে সিরিয়ায় আরব বসন্ত নামে বিখ্যাত সংগ্রামে আসাদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল গণতান্ত্রিক জনতা। সেবার নিষ্ঠুর হাতে আসাদ দমন করেছিলেন সেই আন্দোলনকে। গণতান্ত্রিক প্রতিবাদও ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আসাদের অপসারণে উদ্গ্রীব জনতার একাংশ আঁকড়ে ধরল মৌলবাদী আল কায়দা ঘনিষ্ঠ সংগঠন হায়াত তাহরির আল শাম সংগঠনকে। নীরবে পিছু হটে গেল গণতান্ত্রিক প্রতিবাদ, প্রগতির শক্তি। গণতন্ত্রের এই পিছু হঠা মৌলবাদের সামনে আসার নিদর্শন বাংলাদেশ, আফগানিস্তান, ইরান সহ বিশ্বের নানা দেশে। তবে কি শক্তির ভারসাম্য বদলাচ্ছে? গণতন্ত্রের ঐতিহাসিক পিছু হঠা দেখছে বিশ্ব। মৌলবাদ ফিরিয়ে আনছে মধ্যযুগীয় সামাজিক বর্বরতা, নারীরা হারাচ্ছে সব অধিকার, সমাজ চালাচ্ছে ধর্মীয় নেতারা। হিন্দুত্বের নামে মধ্যযুগীয় দাপাদাপি স্থান পেয়েছে ভারতেও। কোন পথে চলেছে বিশ্ব? কোথায় গণতন্ত্র, স্বাধীনতা, সাম্যের অধিকার? কলকাতা টিভি। আমাদের সঙ্গে আলোচনার জন্য যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন দেবজিৎ সরকার, আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক বিজন সরকার, কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন শুভাশিস ভট্টাচার্য এবং আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি। আর কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক বিশ্লেষক শম্পা সেনও আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আমি প্রথমে দেবজিতের কাছেই আসবো। দেবজিৎ, একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে বিক্রম মিশ্রি তিনি আজ ঢাকা সফরে গেছেন এবং এই মুহূর্তে আমাদের কাছে যেটা খবর আসছে যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিছুক্ষণ আগে তিনি দেখা করেছেন বলে আমরা জানতে পারছি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বিধানসভা থেকে কড়া বার্তা দিচ্ছেন। একটা কথা পরিষ্কার যে সারা বিশ্বে আজকে আমরা জানি আলোচনা করছি যে মৌলবাদের ব্যাপারটা বেড়েছে, মধ্যযুগীয় মৌলবাদ। এখন আমরা একটা জিনিস সারা বাংলায় বসে যারা আলোচনা করেছি এই কদিন ধরে, গত কয়েক মাস ধরে বাংলাদেশে যা চলেছে, হিন্দুদের উপর অত্যাচার,
হিন্দুদের উপর বর্বরচিত অত্যাচার বরাবরই হয় পূর্ব পাকিস্তানে, তারপরে অধুনা বাংলাদেশে, মানে আমরা সেটা চোখে দেখতে পাচ্ছি। কারণ আগে এত লাইভ ভিডিও পাঠানোর কোনো ব্যবস্থা ছিল না, ইদানিংকালে টেকনোলজি উন্নত হয়েছে, সেই জন্য করতে পারছে। কথাটা হচ্ছে যে আমার একটা বিনীত প্রশ্ন আছে দর্শকদের কাছে, আমরা যারা বসে আছি, যারা ভাবেন, যারা সমাজের পথ দেখেন তাদের কাছে, ভাই এই যে ভাঙচুর, এটা কি 2 মাস হলো ইউনুস আসার আগে? আমি এক সেকেন্ড দেবজিৎ, আমি তোমার কাছে আসবো, আমি একটু আসবো সুভাষ ইস্তার কাছে। সুভাষ ইস্তা, এই ঘটনাটা ঘটার জন্য প্রথমে যে যাকে দায়িত্ব নিতে হবে তিনি হলেন প্রধানমন্ত্রী। একটা ছোট্ট ঘটনা বলি, সেটা হলো আব্দুল কাইম তখন মালদ্বীপের প্রেসিডেন্ট, আমাদের সাথে বন্ধুত্ব চলছে। রাজীব গান্ধী তখন আমাদের প্রধানমন্ত্রী। সেই সময় আমরা দেখলাম যে নন মুভমেন্টের বৈঠকে বসে রয়েছে, পাশে গায়নজিকে নিয়ে হঠাৎ করে একটা চিরকুট এলো রাজীবজির কাছে। সঙ্গে সঙ্গে রাজীবজি বললেন গায়নকে যে আপনার ওখানে মালদ্বীপে কু হচ্ছে, আপনি চলে যান আমার চার্টার্ড ফ্লাইটে, আমার সেনা চলে যাচ্ছে। এই যে তৎপরতা রয়ের, এবং যে নেবারিং কান্ট্রি যাদের সাথে খুব বন্ধুত্ব আছে, সেই কান্ট্রিগুলোর উপর নজর রাখা যে তাদের কেউ কোনো রকম সমস্যা পড়ছে কিনা, এইটা যদি নরেন্দ্র মোদী বাংলাদেশের জন্য রাখতেন রকে, যে না তোমরা এটা মনিটরিং করো যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু এখানেই সুভাষ ইস্তার প্রশ্ন, যদি নজরদারিটা না থেকে থাকে তাহলে কি শেখ হাসিনার ওই সময় দেশ ছাড়া এবং এই ভীষণ ডিসক্রিটলি তার দেশ ছাড়া এবং ভারতে আসা, সেটা সম্ভব? তো অপমানের মৌপিয়া যে বন্ধু দেশের প্রধানমন্ত্রী তাকে দেশ ছাড়তে হবে, কারণ ভারতের মতো শক্তিধর দেশ থাকতে। আর যদি আরেকটা কথা আছে যেখানে আসছে আর কি, আজকে গেলেন বিদেশ সচিব, তিনি এখন গেলেন, মানে এতদিন ধরে যে ঘটনাগুলো হিন্দুদের উপর হচ্ছিল, যা অত্যাচার হচ্ছে বা এনার্কি চলছে বাংলাদেশে, ভারতবর্ষের তো দৌত্য আগেই চলে যাওয়া উচিত, এমিসারি পাঠিয়ে দেওয়া উচিত ছিল অনেক আগে, যাতে কোনো রকম ক্রপ আপ করার সাথে সাথে যে ঘটনা ঘটতে পারে, ওখানে হিন্দুদের উপর টর্চার হতে পারে, সঙ্গে সঙ্গে চলে যাওয়া উচিত ছিল। নাকি এই যে হিন্দুদের চিতায় রাজনীতির রুটি শেখবে বলে নরেন্দ্র মোদী এইসব করেছে, যে এতদিন ধরে, মানে আগস্ট মাসে ঘটনা ঘটেছে, এখন যাচ্ছে হলো। আমি আসবো দেবজিৎ। দুটো কথা বলে শুরু করতে হবে। প্রথমত যে এই যে অত্যাচার বাংলাদেশের হিন্দুদের উপরে হয়ে চলেছে, এটা তো গত 2 মাস হয়নি। এরকম নয় যে ইউনুস সরকার এলেন আর মন্দির ভাঙা শুরু হলো, তা তো নয়, তার আগেও হয়েছে। দশকের পর দশক ধরে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ হয়েছে, শতকের পর শতক ধরে সারা বিশ্বে হয়েছে। বামিয়ানের বুদ্ধমূর্তি নাকি বা মোদী সরকারের জন্য দায়ী, নাকি বা ইউনুস সরকার দায়ী? বামিয়ান ভাঙা হয়েছিল, তার আগে ইরানের যখন অ্যাগ্রেশন অফ ইসলামিক সিস্টেমের যখন অ্যাগ্রেশন হলো, যেখান থেকে জেন আবেস্তা যারা পুজো করতো, যারা অগ্নির পুজো করতো, তারা পালিয়ে এলো। এই জামশেদজি টাটা, হোমি জাহাঙ্গীর ভাবা, এদের যারা পূর্বসূরি, তারা যখন পালিয়ে এলেন, তখন কেন পালিয়েছিলেন? আমার কথা হচ্ছে হোয়াট ইজ দ্য, আমরা না সবসময় মানে বাংলা একটা কথা আছে, গোড়া কেটে আগায় চলে, মানে গাছের গোড়া আমরা শেকড়ের সন্ধানে কেউ যাচ্ছি না। কারা কোন জিনিসটা প্রম্পট করছে একটা পার্টিকুলার সেক্টকে, একটা পার্টিকুলার জনতাকে, যাতে কিনা বারবার মূর্তি ভাঙা হচ্ছে, বারবার মন্দির ভাঙা হচ্ছে, বারবার আমরা সারা জীবন ধরে। আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হচ্ছে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ মিস্ত্রির। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, যেটা মুপিয়া জানতে পারা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা, তার সঙ্গে করেছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, এবং সেখানে দীর্ঘক্ষণ কথা হয়। যে বিষয়গুলি প্রধানত উঠে এসেছে, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি পেশ করা হয়েছে। সেই বিবৃতিতে আমরা জানতে পারছি যে এই বৈঠকে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন তুলে ধরা হয়েছে, এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে, যে ভারতের যে সমস্ত উদ্বেগ রয়েছে, যে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং কল্যাণের সঙ্গে যে বিষয়, সে বিষয়ে ভারতের যে কনসার্নটা, সেটা জানানো হয়েছে মোহাম্মদ ইউনুসকে। এবং একই সঙ্গে সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর যে হামলার যে দুঃখজনক ঘটনা, সেটাও আজকে ভারতের তরফ থেকে অন্তর্বর্তী প্রশাসনের প্রধান মোহাম্মদ ইউনুসকে জানানো হয়েছে। একই সঙ্গে ভারত এটাও জানিয়েছে যে কোনো একটি নির্দিষ্ট ঘটনার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হতে দেওয়া যাবে না,
একে অপরের পরিপূরক এই দুই দেশ এবং একে অপরের প্রতি নির্ভরশীল। ফলে সেক্ষেত্রে আগামী দিনে এই সফর, আগামী দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল কূটনৈতিক মহলের একাংশের পক্ষ থেকে, সেই বিষয়টি নিয়ে এখন বলা হচ্ছে আজকের এই অঙ্কুর, এখানে আমার তোমার কাছে জিজ্ঞাসা যে এটা কি অত্যন্ত কূটনৈতিকভাবে অত্যন্ত কৌশলী একটা অবস্থান? কারণ একদম যেহেতু আমরা জানি যে ভারতের যে পড়শি দেশগুলো তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সাম্প্রতিক অতীতে তার যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে জার্নি আমরা দেখেছি, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ অত্যন্ত ক্রুশিয়াল। এবং শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ঠিকই, আবার অনেকেই মনে করছেন যে বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক কাট অফ করা হলে সেটা আখেরে হিতে বিপরীত হতে পারে। সেই কারণেই কি এই বার্তা? এক্স্যাক্টলি মৌপিয়া, কারণ আমরা জানি যে সাম্প্রতিক অতীতে বাংলাদেশের কারা দপ্তরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে 174 জন জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে, তাদের মধ্যে 11 জন শীর্ষস্থানীয় জঙ্গি। শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে যে চুক্তি ছিল তাতে ভারত বিরোধী কাজ হলে এদের বিরুদ্ধে অ্যাকশন নিতেন শেখ হাসিনা, কিন্তু বর্তমান প্রশাসক এই মৌলবাদীদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে জানে না। সেই কারণে শেখ হাসিনার বিরুদ্ধেও যেমন আজকের এই বৈঠকে বিশেষ কোনো প্রতিশ্রুতি ভারত দেয়নি, আবার একই সঙ্গে যাতে ভারত বিরোধী কোনো জঙ্গি সংগঠন সেখানে কাজ না করে তার জন্য ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সমর্থন যাতে আদায় করা যায়, সেই জন্য একটা ইতিবাচক মনোভাবও তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যদি চায়নার সখ্যতা গড়ে ওঠে এই নতুন প্রশাসনের কারণে, তাহলে সেটাও ভারতের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক হবে। ফলে সেই দিক থেকেও ভারত যে এই একটি ঘটনার জন্য অন্যান্য যে বাণিজ্যিক চুক্তি রয়েছে বা অন্যান্য যে বিষয়গুলি, বিদ্যুৎ, জ্বালানি, সক্ষমতা বৃদ্ধি সহ বাংলাদেশের সঙ্গে যে চুক্তিগুলি রয়েছে বা যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক যে কোনো রকম ভাবে কোনো ঘাটতি হবে না, সেই বিষয়টি একটা আশ্বাস দিয়ে এসেছে বাংলাদেশকে। অঙ্কুর, ধন্যবাদ। অঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমি বিজনদার কাছে আসবো। বিজনদা, আমরা দেখলাম যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, কি বার্তা দিয়েছেন বিশদে জানালেন অঙ্কুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকে বিধানসভায় দাঁড়িয়ে নির্দিষ্টভাবে এই বক্তব্য যে বাংলা দখল করতে এলে আমরা ললিপপ খাবো, এমনটা নয়, এমনটা ভাবার কারণ নেই। কি কারণে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও পরিষ্কার করে বলেছেন, আজকে যেমন বিধানসভায় তার স্ট্যান্ড ক্লিয়ার করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে, যে দেশের সরকার, কেন্দ্রীয় সরকার যে স্ট্যান্ড নেবে তার সঙ্গে এই রাজ্য এবং তৃণমূল কংগ্রেস দল হিসাবে সহমত পোষণ করবে, থাকবে পাশে। কিন্তু দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ আছে যে যদি বাংলাদেশের সঙ্গে কেউ বা কারা একটা মিছিল বের করলো বাংলাদেশে, আর তারা বললো ভারতকে আক্রমণ করব, কলকাতাকে এ করব, এটাকে যদি আমরা তাই নিয়ে হইচই শুরু করি, সেটা নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকার তার ব্যবস্থা নেবে। কিন্তু আমরা যদি তার বিরুদ্ধে অন্যভাবে পথে নামতে যাই আমাদের রাজ্যে বা ওর দেশের বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হবে। জঙ্গি সংগঠনগুলো যারা আছে বাংলাদেশের কাছ থেকে আরও বেশি মদত পাবে, মৌলবাদী সংগঠনগুলো যারা আছে বাংলাদেশে তারা আরও মাথাচাড়া দিয়ে উঠবে, এবং সেই মাথাচাড়া দিলে ভারতের পক্ষে অনিবার্য বিপদের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা করতে দেওয়া যাবে না। এক, দুই, বাণিজ্যিক ক্ষেত্রে বাংলার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যে বাণিজ্য, বাংলাদেশের অন্য রাজ্যের সঙ্গেও ভালো বাণিজ্য আছে, সেই বাণিজ্যের ক্ষেত্রেও একটা ঘাটতি দেখা দেবে। আর্থিকভাবে বাংলাদেশ যেমন সংকটে পড়বে, তেমনি কিন্তু ভারতের মানুষও সংকটে পড়বে, আমার রাজ্যও সংকটে পড়বে। তার মানে এই নয় সিরিয়া আপনার ডক্টর ইউনিস তার যে তত্ত্বাবধান সরকার চালাচ্ছেন, তিনি পেয়েছিলেন কিসের জন্য নোবেল? শান্তির জন্য। সেই শান্তির নোবেল পাওয়া একটা মানুষের কাছ থেকে আমরা এটাও আশা করতে পারি না যে তার দেশে, তার তত্ত্বাবধায়ক সরকারের আমলে, তার তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওখানে এই ধরনের হিংসা হবে, তাও সেখানকার হিন্দু সংখ্যালঘুদের উপর। এ অত্যাচার মানা যায় না। তার কাছেই প্রশ্ন, ডক্টর ইউনিসের কাছে, যে আপনি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন আর বাংলাদেশের সংখ্যালঘুরা, হিন্দুরা অত্যাচারিত হবে, আপনি কি প্রশ্নের মুখোমুখি হবেন? আমি আসবো। ইতিমধ্যেই শম্পা সেন, রাজনৈতিক বিশ্লেষক, তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজকুমার কোঠারি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আর কিছুক্ষণের মধ্যে তিনিও যোগ দেবেন। আমি এখানে দেবজিতের কাছে আসবো। যে দেবজিৎ, কূটনৈতিক মহলের একাংশ মনে করছে যে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর
বাংলাদেশে এই একাংশের মানুষের যে ভারত বিদ্বেষটা আমরা সেভাবে হয়তো কিছুটা ক্রিকেটকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কিছুটা দেখা যাচ্ছিল, কিন্তু সেটার গভীরতাটা তখনও অবধি আঁচ করা যায়নি। কিন্তু যে মুহূর্তে আমরা শেখ হাসিনা সরকারের পতন দেখলাম, শেখ হাসিনার এই দেশে তিনি উড়ে এলেন, এরপর যে পরিস্থিতি সেখানে চলছে এবং চূড়ান্ত একটা ভারত বিদ্বেষের জিগির সেখানে তোলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি কৌশলী মনোভাব? মৌপিয়াদি, এই জিনিসটা ঐতিহাসিক ব্যাপার। 47-এ যখন দেশভাগ হয়েছিল, তখন যখন পূর্ব পাকিস্তান হয়েছিল, তখন যারা পূর্ব পাকিস্তান চেয়েছিলেন এবং পূর্ব পাকিস্তান পেয়ে খুশি হয়েছিলেন, তারাই আজকের বাংলাদেশের চলছেন আর কি, তারাই বাংলাদেশের জনতা। এটাতে তো কোনো সন্দেহ নেই, কোনো ম্যাজিক কিছু হয়ে যায়নি। এবারে মজাটা হচ্ছে, যখন 47-এর পরে দুটো পাকিস্তান দুদিকে রইল ভারতের, সেই সময় আচমকা যারা মুজিবুর রহমানের নেতৃত্বে নাকি ভাষা আন্দোলন করলেন, তারা একটা জিনিস সারা পৃথিবীকে বোঝাতে চেষ্টা করলেন এবং পৃথিবীর কিছু মানুষ বুঝলেও বটে যে বাংলা ভাষার জন্য একটা জাতি তৈরি হলো এবং জাতিটা নাকি আর মানে জিন্না যেটা বলেছিলেন মুসলিম আর হিন্দু আলাদা জাতি, সেখান থেকে কিছুটা সরে গিয়ে হাসিনার বাবা তিনি বললেন যে না, মুজিবুর রহমান এবং তার বাকি যারা রয়েছিলেন সেখানে হিন্দু মুসলমান নির্বিশেষেই বললেন না, বাঙালি একটা আলাদা জাতি, বাংলাভাষী জাতি। এটা লোকে কিছুটা দিন খেলো, কিন্তু আলটিমেটলি একটা প্রশ্ন খচখচ সবার মনেই করলো যে এই যারা বাংলা ভাষাকে এত ভালোবাসে, যখন দাঙ্গা হয়েছিল, দেশভাগ হয়েছিল, তখন এই বাঙালিরা কিন্তু বলেনি যে ওরাও বাঙালি আমরাও বাঙালি, ধর্মে আমরা হিন্দু বা মুসলমান হতে পারি, অকারণে হিন্দুদের মেরে, হিন্দুদের কেটে, হিন্দুদেরকে উদ্বাস্তু করে এখন কি করা যায় সেটা আমি তোমার বেলা কিন্তু কথা বলিনি, আমাকে আমার মতন করে বলতে দাও। ইটস মাই আমি কি বলবো তুমি ঠিক করবে না, তুমি ঠিক কাজের কথা। তাই হিন্দুরা যখন হিন্দুদের যখন ডোন্ট মিস দিস শো। আমি বলছি, যখন হিন্দুদের উদ্বাস্তু করা হলো, লাখ লাখ হিন্দু মা বোন যখন তাদের সবকিছু খুইয়ে পারে এলেন, সেই মানসিকতা সমানে চলেছিল শুধু 71-এ আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, সুভাষিসদা যে বলছেন যে কি হয়েছিল, সত্যি তো কি হয়েছিল, এখন কি হয়েছে আমি সেটাই বলছি। আজকে কি হয়েছে আমি আপনার আপনি রাখবেন এখানে। তো প্রথম কথা হচ্ছে যে যখন দেশভাগ হয়েছিল 32% হিন্দু, তারপরে যখন 71 হলো তখন 28% হিন্দু, খালেদা যখন ক্ষমতা এলো তখন 18% হিন্দু, হাসিনার সময় এটা আজকে দাঁড়িয়েছে হচ্ছে 8%। এই ইভাপোরেশন অফ হিন্দু, এই যে ভারত বিদ্বেষ মৌপিয়াদি এরা বলছে, আসলে এটা ভারত বিদ্বেষ নয়, ওদের পরিষ্কার কথা হচ্ছে হিন্দু ভারত বিদ্বেষ। ভারত একটি হিন্দু দেশ ওরা মনে করেন, আমরা যতই বলি না কেন আমরা সম্প্রদায় নির্বিশেষে এখানে থাকি এবং সত্যি তাই থাকি, আমরা ধর্ম নিরপেক্ষ। কিন্তু বাংলাদেশিদের কাছে, বাংলাদেশিদের একটা বড় অংশের কাছে অক্ষম ঈর্ষা। আপনারা ভাবুন না, বাংলাদেশ প্রচুর টাকা এখন রোজগার করেছে এবং অনেক নাকি বা জায়গা দেখিয়েছে ওরা নাকি অনেক সুখী, অনেক টাকা পায় এবং সত্যি তাদের উন্নতি হয়েও ছিল, কিন্তু তারা একটা 5তলা মসজিদ বানাতে পারে কিন্তু একটা 2তলা হাসপাতাল বানাতে পারে না কলকাতা আসতে ট্রিটমেন্ট করতে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় উচ্চাঙ্গের উচ্চ কথা যেটা বাংলাদেশে, দেখুন এখন পর্যন্ত বাংলাদেশ সরকারিভাবে বলেনি যে ভারত দখল করতে হবে, ভারতও সরকারিভাবে বাংলাদেশের 1 সেন্টিমিটার মাটি নজর দেয়নি। এই অকারণ উত্তেজনা। সম্পাদির কাছে আসি। সম্পাদি, আমরা যেভাবে দেখেছিলাম যে জুলাইয়ের মাঝামাঝি থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা ক্রমশ প্রশস্ত হচ্ছিল, একটা বিরাট তার ব্যাপ্তি আমরা লক্ষ্য করছিলাম, এবং শুরুর দিকে যেটাকে গ্লোরিফাই করা হচ্ছিল, আইডলাইজ করা হচ্ছিল, কিছুটা রোম্যান্টিসাইজ করা হচ্ছিল, তারপর আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এভাবে অর্থাৎ সামনে একটা আড়াল রেখে, আপনার মনে থাকবে যে এপার বাংলার বহু মানুষ তারাও সেই সময় সলিডারিটি দেখিয়েছিলেন, কিন্তু তার কয়েক মাসের মধ্যে এটা স্পষ্ট যে আসলে বাংলাদেশে কি হচ্ছে। এই যে গণতন্ত্র, ঠিকই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, তার ডেফিনেটলি তার দোষ গুণ সবই রয়েছে, সে যে সরকারই হোক না কেন। কখনো তার মধ্যে অটোক্রেসি দেখা যায়, ডেফিনেটলি শেখ হাসিনা সরকারের শেষ কয়েক বছরে একাধিকবার সেই অভিযোগ উঠেছে, যার জাস্টিফাইড গ্রাউন্ডও রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাকে সরিয়ে এবার যে পরিস্থিতি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে, সে তো আসলে গণতন্ত্র কোথাও মৌলবাদের কাছে হার মানছে। হ্যাঁ,
হ্যাঁ, আমি মনে করি যে যখন বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল কিছুদিন আগে, যখন প্রথম ছাত্র আন্দোলন এবং সেই ছাত্র আন্দোলনের উপর গুলি চলা ইত্যাদি ঘটনা ঘটছে, তখন আমরাও আলোড়িত হয়েছিলাম এবং প্রথম পর্যায়ে ছাত্র আন্দোলনের সেই অসম্ভব উত্তাল মেজাজ দেখে আমাদের হাসিনা সরকারের সময়কার যে স্বজন পোষণ এবং হাসিনা সরকারের সময়কার যে নানান রকম ঘটনা আমরা যতটুকু জানতে পারতাম যে গণতন্ত্র হরণ, সেই সম্পর্কে আমরা অনেক মতামত দিচ্ছিলাম। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই পরিস্থিতি এতটা অন্যদিকে চলে গেল যে এটার পূর্বপ্রেক্ষিত আমি বলবো বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে রচিত হতে শুরু করেছিল। গ্রামান্তরের মধ্যে যে সমস্ত জলসাগুলো হচ্ছিল, যে সমস্ত ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, সেখানে কিন্তু উগ্র ধর্মীয় মৌলবাদের একটা চেহারা ভিতরে ভিতরে, অর্থাৎ বাংলাদেশের একেবারে উচ্চতর সমাজে যে মুক্ত চিন্তার আবহাওয়াটা রয়েছে তার অন্তরালে বাংলাদেশের গ্রামীণ সমাজের মধ্যে যে ভীষণ রকমের একটা ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে সংখ্যালঘুদের, সেদেশের সংখ্যালঘুদের বিপক্ষে, সেরকম একটা আবহাওয়া বাতাবরণ আমরা বেশ কয়েক বছর 3-4 বছর ধরেই দেখতে পাচ্ছিলাম, যেটা আওয়ামী লীগের সরকার থাকাকালীন কিন্তু প্রশাসনিক দিক থেকে কোনো সমর্থন পায়নি। কিন্তু সরকার পরিবর্তন বা সরকারের পতনের পর, পরিবর্তন বলবো না, পতনের পর, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেটা কিন্তু খুব উদ্বেগজনক। সেটা বাংলাদেশের পক্ষেও খুব সুখকর নয় এবং ভারতের পক্ষে তো নয়। আমি আসবো সম্পাদি আপনার কাছে। আমি এখানে একটু দেখাবো যে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়েছেন। অতীতেও নানা কারণে দেশ ছাড়তে হয়েছে অনেক রাষ্ট্রপ্রধানকে। ছড়াচ্ছে রাজনৈতিক অস্থিরতা, দুশ্চিন্তা বাড়ছে ভারত সহ এশিয়ার অন্যান্য দেশগুলির। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়েছেন। অতীতেও নানা কারণে দেশ ছাড়তে হয়েছে অনেক রাষ্ট্রপ্রধানকে। অ্যাপোলো মিল্টন ওবোতে ব্রিটিশ উপনিবেশবাদ মুক্ত স্বাধীন উগান্ডার কান্ডারি। স্বাধীনতার পর তিনি উগান্ডার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওবোতের সঙ্গে বন্ধুত্বের সুযোগ কাজে লাগিয়ে 1971 সালে ইদি আমিন দাদা দেশের ক্ষমতা দখল করেন। ওবোতে তানজানিয়ায় পালিয়ে যান ইদি আমিন দাদা, দ্য বুচার অফ উগান্ডা। ইদি আমিন দাদার রাজত্বকালে 1978 সালে উগান্ডায় গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। ইদি আমিন কোণঠাসা হয়ে তানজানিয়া আক্রমণ করেন। পর্যুদস্ত হয়ে পিছু হটে আমিনের অনুগত বাহিনী। বিদ্রোহীরা 1978 সালে উগান্ডার রাজধানী কাম্পালা দখল করে। স্বৈরাচারী ইদি আমিন লিবিয়া পালিয়ে গিয়ে মুয়াম্মার গাদ্দাফির কাছে প্রাণ রক্ষা করেন। মুয়াম্মার আল গাদ্দাফি। লিবীয় নেতা মুয়াম্মার আল গাদ্দাফি ক্ষমতায় এসেছিলেন 1969 সালে মাত্র 27 বছর বয়সে। দীর্ঘ 42 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন দুর্দণ্ড প্রতাপে। কিন্তু 2011 সালে শুরু হওয়া আরব বসন্তের ছোঁয়ায় গাদ্দাফি টিকতে পারেননি। বিদ্রোহীদের হাতে ত্রিপোলি পতনের প্রাক্কালে তিনি সপরিবারে ত্রিপোলি ছেড়ে পালিয়ে যান। আশরাফ ঘানি। প্রায় 20 বছর শাসনের পর ন্যাটো সৈন্যরা চলে যাওয়ার পরই আফগানিস্তানের দখল নিতে শুরু করে তালিবান। 2021-এর 15ই আগস্ট তালিবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি আফগানিস্তান থেকে পালিয়ে যান। সংযুক্ত আরব আমিরশাহীর আশ্রয়ে ছিলেন ঘানি। গোতাবায়া রাজাপাকসে। অর্থনৈতিক অচলাবস্থার কারণে অস্থিরতা দেখা দেয় শ্রীলঙ্কায়। শুরু হয় রাজনৈতিক ডামাডোল। 2022-এর জুলাই মাসে কয়েক হাজার বিক্ষোভকারী রাজধানী কলম্বোয় জড়ো হয়। প্রেসিডেন্টের বাসভবন দখল করে। বিক্ষোভকারীদের আক্রমণে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। চলতি বছরের মাঝামাঝি সময় আওয়ামী লীগের নির্বাচিত সরকারের বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ে বাংলাদেশে। কোটা বিরোধী আন্দোলনের পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিও জোরালো হয়ে ওঠে। বিক্ষোভের জেরে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে এসে ভারতে আশ্রয় নেন মুজিব কন্যা বাশার আল আসাদ। বাথ পার্টির 5 দশকের শাসনের অবসান সিরিয়ায়। বাশার আল আসাদ সরকারের পতন। 8ই ডিসেম্বর রবিবার সিরিয়ার দখল নেয় বিদ্রোহীরা। দেশের রাজধানী দামাস্কাসের দখল নেয় সশস্ত্র বাহিনী। বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট আসাদ।
রাষ্ট্রপ্রধানদের দেশ ছাড়ার পেছনে থাকে নানা অভ্যন্তরীণ অচলাবস্থা, কিন্তু সেই অস্থিরতা শুধু রাষ্ট্রের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না, তার কুপ্রভাব ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশে বা মহাদেশের অন্যত্র। আর বর্তমান পরিস্থিতিতে সেই দুশ্চিন্তাই বাড়ছে ভারত সহ এশিয়ার অন্যান্য দেশগুলির। কলকাতা টিভি। আমি শুভাশিসদার কাছে আসবে। শুভাশিসদা, কেন মনে করছেন যে এটা নরেন্দ্র মোদীর কূটনৈতিক ব্যর্থতা? এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বিক্রম মিস্ত্রি তিনি বাংলাদেশে যাচ্ছেন, তিনি বিদেশ সচিব পর্যায়ে বৈঠক করছেন, তিনি উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তাকে দেখা করে বার্তা দিয়ে আসছেন। আমি কেন বলছি সেটার কারণ হলো যে একদিকে আমি একজন প্রধানকে, দেশের প্রধানকে এখানে আশ্রয় দিচ্ছি, আরেক তাকে বলছি যে তিনি পদত্যাগ করেননি, এখনই তিনি প্রধানমন্ত্রী আছেন। আবার প্যারালালি ইউনূস সরকার ক্ষমতা দখল করার পর তাকে কনগ্রাচুলেট করা, এটা নিশ্চিতভাবে আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমান প্রধানমন্ত্রীর কাজ বা রাষ্ট্রশাসকের কাজ। আসলে গণতন্ত্র বাংলাদেশেও ভীষণভাবে লুণ্ঠিত হয়েছে হাসিনার আমলে, এর মধ্যে কোনো ভুল নেই। যেভাবে যে ঘটনাগুলো পরপর দেখালে প্রত্যেক কটা রাষ্ট্রপ্রধানকেই ছাড়তে হয়েছিল, গণতন্ত্রের মৌলিক অধিকার যেগুলো দেয় মানুষকে সেগুলো ভীষণভাবে খর্ব করা হয়েছে, ফলে তাদের এগেনস্টে একটা আফসোস তৈরি হয়েছে। এবং যে কটা দেখালে তুমি, যে কজন রাষ্ট্রপ্রধানকে দেখালে, তারা প্রত্যেকে ভীষণভাবে এই জনগণের ভোট পেয়ে আসার পরেই তাদের চেহারা বদলে গেছে। ফলে কি হয়েছে, এই ধরনের উগ্রবাদ তৈরি হয়েছে। এখন ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো কীভাবে কোন দেশ মোকাবেলা করবে সেটা আলাদা কথা। আমাকে তো এই যে যার কথা আসাদের কথা দেখাচ্ছিলেন পালাচ্ছে, রাশিয়া এবং ইরান কন্টিনিউয়াসলি তাদের সাহায্য করেছে এই মিসেকে, প্রধানমন্ত্রীকে, সিরিয়ার প্রধানমন্ত্রীকে। এবং শুধু প্রধানমন্ত্রীকে এই করেনি, সেখানে তারা যেভাবে সাহায্য করেছে তাতে সাধারণ জনগণ, আজকে যিনি জিলানি আছেন, যিনি বিদ্রোহী নেতা, তিনি বলছেন আমাদের মৌলিক অধিকারকে ভীষণভাবে খর্ব করেছে, ফলে আমাদের নামতে হয়েছে এইভাবে এই সরকারের বিরুদ্ধে। নাহলে এই ধরনের আমাদের কোনো সময় কিন্তু আমাদের মোটিভ ছিল না যে আমরা সরকারকে উৎখাত করবো। আজকে ইউটিউব খুললে দেখা যায়। কিন্তু আমরা তো আমি এখানেই আসবো বিজনের কাছে। বিজন, কয়েক মাস আগে আমরা দেখেছি যে খুব জাস্টিফাইড একটা কারণে যে আন্দোলন আমরা এই শহর জুড়ে দেখছিলাম, এই রাজ্য জুড়ে দেখছিলাম, সেখানেও এই বাংলাদেশের স্লোগান উঠেছিল যে দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। একদম ঠিকই কথা, দাবি এক, দফা এক। যেমন এই আন্দোলনের ফলটা কি হয় সাধারণত আমরা দেখলাম সন্দেশখালী নিয়ে ঠিক লোকসভা ভোটের আগে আগে এমন একটা অচলাবস্থা তৈরি করা হলো রাজ্যের মধ্যে, মনে হচ্ছিল যেন বোধহয় সন্দেশখালীতে কি না কি হয়ে গেছে। এনআইএ চলে এলো, কথায় কথায় এখন অবশ্য দেশ পাঠিয়ে দেয় এনআইএকে, ইডিকে, সিবিআইকে, সব কিছু। কিন্তু সেই সন্দেশখালীর ফলাফল কি? আজকে এই বাংলার বুকে ডাক্তারদের আন্দোলন, সেই আন্দোলন পরিকল্পিত, আমরা এখনো বলছি, আগামী দিনেও বলবো। সেই পরিকল্পিত আন্দোলনের ফলাফল কি হলো? যে ডাক্তারবাবুরা গেলেন, এখানকার চিকিৎসা সরকারি হাসপাতালে ৪৫ দিন চিকিৎসা করলেন না, টাকা নিলেন, কিন্তু বেসরকারি হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসাথীর কার্ডের টাকাটা সরকারের কাছ থেকে নিলেন। আমি ওই প্রসঙ্গে না ঢুকে আজকের প্রসঙ্গে যদি একটু বলি, আপনারা যেটা দেখাচ্ছিলেন গণতন্ত্র বনাম মৌলবাদের লড়াই ২০২৪ সালের এই ডিসেম্বর মাসে আলোচনা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে মৌলবাদ এবং জঙ্গি এত তৎপরতা বেড়েছে সারা বিশ্ব জুড়ে, যে আমাদের শুধু নয়, এই এশিয়া মহাদেশের ক্ষেত্রে ভারত যেহেতু একটা জায়গায় আছে, প্রতিবেশী দেশের সঙ্গে কেন্দ্রের সরকারের যদি সম্পর্ক ভালো না রাখতে পারে, তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত এই ধরনের মুখোমুখি হব। মালদ্বীপ, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, কোন কোন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক? চীন এখানে এগিয়ে যাচ্ছে। চীন এবং পাকিস্তান, তাদের এই মুহূর্তের অবস্থান ভারত সম্পর্কে সেটা সর্বজন বিদিত। সেখানে দাঁড়িয়ে আমাদের চারপাশের যে পড়শিরা রয়েছে, যে নরেন্দ্র মোদীকে তোমরা বিশ্বগুরু হিসেবে প্রজেক্ট করতে চাও, কিন্তু আমরা যে নেবারদের দিকে তাকাই, সেখানে দাঁড়িয়ে শুভাশিস দা বা বিজন যে প্রশ্নটা তুলছেন যে এটা কূটনৈতিক ব্যর্থতা বলে কেন ধরা হবে না? প্রথম কথা এতগুলো ফ্রন্ট ওপেন করে রাখা। মপিয়াদি, এখন সারা পৃথিবীতে একটা ক্লাস অফ সিভিলাইজেশন চলছে। একদিকে হচ্ছে গণতন্ত্র, মোদি ভালো কি মোদি খারাপ তার সেটার উত্তর পরে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে একটা ক্লাস অফ সিভিলাইজেশন চলছে, একদিকে গণতন্ত্র, একদিকে সারিয়া তন্ত্র। অর্থাৎ আপনাকে এই দুটোর মধ্যে একটাকে চয়েস করতে হবে, এরকম জায়গায় চলে এসেছে। আপনি দেখুন এই যে সিরিয়া, কিংবা সিরিয়াতে তো আর মোদি নেই, কিংবা বিশ্ব হিন্দু পরিষদ বা রাম মন্দির আন্দোলন নেই, তাহলে সিরিয়ার প্রেসিডেন্টকে কেন পালাতে হচ্ছে?
সিরিয়াকে সাপোর্ট করছিল রাশিয়ার মতন একটা বড় শক্তি, এবং তারা অন্তত মৌলবাদী নয়, অন্তত এখনো পর্যন্ত ভ্লাদিমির পুতিন মৌলবাদ বা কিছু করছে এটা এখনো কেউ বলতে পারেনি। ছেড়ে দিন। উল্টো দিকে গণতান্ত্রিক ভারতের পাশাপাশি যেসব দেশগুলোর নাম বললেন সেখানে কোথায় কোথায় গণতন্ত্র কতটা আছে এবারে তাই নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথম কথা হচ্ছে বড় রাষ্ট্র হচ্ছে চীন আর পাকিস্তান, যারা কিনা আমাদের বিরোধী, ঘোষিতভাবে বিরোধী। তা চীন হচ্ছে গণতন্ত্র এমনই, সেখানে গণতন্ত্র, সেখানে কোনো গণতন্ত্র নেই, সেখানে হচ্ছে কমিউনিস্ট রেজিম চলে, এক পার্টির একনায়কতন্ত্র চলে। সেখানকার কোনো খবর, সেখানে কোনো এরকম কোনো প্যানেলই হবে না যে মৌপিয়া নন্দীর সঙ্গে আজকে 4 জন আমরা আলাদা আলাদা মতের লোক বসে আলাদা আলাদা আলোচনা করছি, এরকম হতেই পারে না। ওখানে অন্যরকম সিস্টেম। এটা গেল। 2 নম্বর হচ্ছে পাকিস্তান এমনই একটা স্টেট যেখানে কিনা 23 জন প্রধানমন্ত্রী হয়েছে, আমাদের সঙ্গেই স্বাধীন হয়েছিল আমাদের 12 ঘন্টা আগে। সেখানে 23 জন প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী ফুল টার্ম করতে পারেনি আজ অব্দি। আজকে এটা 23 জন প্রধানমন্ত্রী, আজকে এটা 24 নম্বর প্রধানমন্ত্রী ওদের দেশে চলছে। আর বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের গর্ভ থেকে আসা একটি দেশ যার এখন স্ট্যাটাস হচ্ছে প্রি স্টেট স্ট্যাটাস, যেটা কিনা এখন একটা গণতান্ত্রিক পরিসর কোনোদিনই বাংলাদেশে সেরকম ভাবে বিকশিত হতে পারেনি, শ্রীলঙ্কা কখনোই হতে পারেনি। 3 নম্বর হচ্ছে ভুটানে রাজতন্ত্র চলে। নেপালে যে রাজতন্ত্র যেটা চলতো সেটা কিছুদিন আগে সেটা গণতান্ত্রিক একটা মুখীনতা নিয়েছে। শ্রীলঙ্কাতে প্রত্যেক মুহূর্তে তারা দাঙ্গা বিধ্বস্ত, সিভিল ওয়ার এখনো পর্যন্ত যেসব রাষ্ট্র দেখেছে এই উপমহাদেশে সেটার সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছে শ্রীলঙ্কা। মালদ্বীপ নিয়ে যত কম বলা যায় ততই ভালো। মালদ্বীপের স্ট্র্যাটেজিক গুরুত্ব, জিও স্ট্র্যাটেজিক গুরুত্ব নিয়ে খুব বেশি কিছু আমাদের ভাবা নেই। এবারে আমার কথা হচ্ছে যে জিও স্ট্র্যাটেজিক গুরুত্ব থেকেও সুভাষিসদা মানে একটুখানি বলতে দিন, আপনি যদি বলেন তাহলে তো মুশকিল। আপনার মনে রাখতে হবে আমরা এখন মোদি রেজিমে বসে কথা বলছি, ইন্দিরা গান্ধী রেজিমে। গণতন্ত্র নেই। 2 নম্বর হচ্ছে যে এই যে আজকের দিনে অনেকেই বলছেন যে মোদিজি কতটা করতে পারলেন, কতটা করতে পারলেন না। আমি একটা ছোট্ট কথা বলি, বাংলাদেশি হিন্দুদের জন্য অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির বা অন্যান্য পার্টিরও তাদের সহমর্মিতা থাকবে। তাদের ঘর জ্বলছে, তাদেরকে অপহরণ করা হচ্ছে, তাদের মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। আজ সরকারের 5000-এর কাছাকাছি পরিবর্তন হয়নি। আমার কথা হচ্ছে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল। আমরা কি স্টুডিওতে বসে কি বলছি? তোমার পার্সপেক্টিভ নরেন্দ্র মোদি ভাবেন, নরেন্দ্র মোদি ওভাবে কি ভাবেন? আমি দুজনকে একটু বিরত করছি এই মুহূর্তে। আমাদের সঙ্গে এক সেকেন্ড প্লিজ, এক সেকেন্ড দেবজিৎ দাস আসবো, সুভাষিস আসবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি। রাজকুমার বাবু, আপনার আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা জাস্ট যদি 6 মাস বা 5 মাস আগে চলে যাই, যখন জুলাইয়ের মাঝামাঝি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ, সেই সময় তার যে কনসিকুয়েন্সেস এরকম হতে পারে এটা সম্পর্কে কিন্তু কোনো আঁচ পাওয়া যায়নি, এবং যে কারণে এপার বাংলারও বহু মানুষ তারা এটাকে সলিডারিটি দেখিয়েছেন, তারা কোথাও আইডলাইজ করা হয়েছে, কোথাও গ্লোরিফাই করা হয়েছে, রোম্যান্টিসাইজ করা হয়েছে টু সাম এক্সটেন্ট। যেভাবে যখন আরব স্প্রিং আমরা প্রথম দেখেছিলাম, তখনও তার পরপর কি আসতে পারে, তার রিপল এফেক্ট কি হতে পারে, সেটা সম্পর্কে আমরা এই ধারণাটা করে উঠতে পারি না। এটা ঠিকই যে অনেক জায়গাতেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার অনেক দিন ধরে ক্ষমতায় থাকার পর তার বেশ কিছু একনায়কতান্ত্রিক নানা লক্ষণ, নানা বৈশিষ্ট্য তার মধ্যে দেখা যায়, কিন্তু সেটাকে সামনে রেখে কোথাও কি গণতন্ত্রের বিরুদ্ধে মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে? দেখুন, এটা বাংলাদেশের ক্ষেত্রে মৌলবাদের বিষয়টা নতুন কিছু নয়। যতদিন পর্যন্ত শেখ হাসিনার প্রশাসন ক্ষমতায় ছিলেন। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন প্লিজ রাজকুমার বাবু। কোথাও ডিস্টার্ব। যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু এই বিষয়টা সামনে আসেনি। তার মানে এই নয় যে তখন মৌলবাদ বাংলাদেশে ছিল না। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশে সামগ্রিকভাবে শেখ হাসিনার শাসনকালে বিগত 10 বছর সময়ে মৌলবাদ কিন্তু আরো বেশি করে সংগঠিত হয়েছে, কিন্তু তারা প্রকাশ্যে এতটা খোলাখুলি ভাবে তাদের নিজেদেরকে তুলে ধরার সুযোগ পায়নি, কিন্তু তারা সেই সুযোগের অপেক্ষায় ছিল। এটা শেখ হাসিনা সরকার খুব ভালোই জানতেন, এবং প্রত্যেকটা সাধারণ নির্বাচনে বাংলাদেশে আমরা দেখেছি যে বিরোধী দল
কি কি ভূমিকা পালন করছে এবং তারা কিভাবে নির্বাচনে বয়কট করছে, অংশগ্রহণ করছে না, সেগুলো থেকে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যায় যে বাংলাদেশে একটা মৌলবাদের ধারা কিন্তু অব্যাহত ছিল। তৃতীয় বিষয় হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পরে পরবর্তী সময়ে বাংলাদেশে একেবারে ওপেন স্পেস, একেবারে খোলা জমি, সেখানে হাসিনা সরকারের পতন ঘটেছে, শেখ হাসিনা দেশ ছেড়েছেন এবং আমাদের ভারতবর্ষের মাটিতে আশ্রয় নিয়েছেন, এবং সেই সুযোগে এই বিরোধী শিবির তখনকার বিরোধী শিবির, বর্তমানে যারা প্রশাসন কার্য পরিচালনার দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু একটা খোলা মাঠে তাদের যে সামগ্রিকভাবে বক্তব্য পেশ করা এবং মৌলবাদের চিন্তাধারাকে আরো বেশি করে ব্যক্ত করার একটা খোলাখুলি সুযোগ পেল, এবং সেই সুযোগকে আরো বেশি মদত করে দিল বা সুযোগ করে দিল দুটো স্তম্ভ বাংলাদেশের প্রশাসনের। কোন দুটো স্তম্ভ? একটা স্তম্ভ হচ্ছে বাংলাদেশের সামরিক সেনাবাহিনী, আর দ্বিতীয় স্তম্ভ হচ্ছে যে মোহাম্মদ ইউনূস যাকে সামনে রেখে বাংলাদেশের প্রশাসন চলছে, পরিচালিত হচ্ছে। এই দুটো স্তম্ভ থেকেই, দুটো কর্নার থেকেই কিন্তু এই বিষয়টাকে আরো বেশি করে সুযোগ করে দেওয়া হচ্ছে। সুতরাং সব মিলিয়ে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বাংলাদেশে মৌলবাদের বিষয়টা নতুন কিছু নয়, কিন্তু সুযোগের অপেক্ষায় তারা ছিলেন, এবং বর্তমানে সামগ্রিকভাবে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে তারা নিজেদেরকে আরো বেশি করে আত্মপ্রকাশ করেছেন। এবং আগামী দিনে এই বিষয়টা কোন দিকে যাবে সেটা নির্ভর করছে যে কত তাড়াতাড়ি বাংলাদেশে নির্বাচন হয় এবং বর্তমানে বিরোধী দল শেখ হাসিনার রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশ নিতে পারেন কিনা, নির্বাচন প্রক্রিয়া কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, এই সমস্ত বিষয়গুলোর উপরে নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমি আসবো রাজকুমার বাবু আপনার তার কাছে। পাশাপাশি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক। আমি আসবো আপনার কাছে। এখানে যখন আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, কিন্তু কেন এই মৌলবাদ, যেটা আলোচনাতে উঠে আসছিল যে মৌলবাদীরা তারা তো ভিন গ্রহ থেকে আসেন না, তারা একটা সুযোগের অপেক্ষায় থাকেন, এবং অনেক সময় দেখা যায় যে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে সে মৌলবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠছে তারই মধ্যে উঠে আসছে তোরা যে জ্ঞানবাপী মসজিদের সমীক্ষার নির্দেশ বিতর্ক। জ্ঞানবাপী সমীক্ষার নির্দেশে কি প্যান্ডোরার বক্স খুলছে? এ প্রশ্ন অনেকেই তুলছেন। দেখুন, অযোধ্যার রাম মন্দির নির্মাণের পর আর দেশের কোনো ধর্মীয় স্থানের ধাঁচা বদলানো যাবে না। অন্যভাবে বলা যায়, 1947 সালের 15ই আগস্টের সময় দেশের উপাসনা স্থলগুলির স্থিতাবস্থা বজায় রাখতে হবে। 1991 সালের আইন বলবৎ থাকলেও যেভাবে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপী মসজিদে হিন্দুত্ববাদীদের দাবিকে মান্যতা দিয়ে সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে, তাতে প্যান্ডোরা বক্স খুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী পি চিদম্বরম। অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের রায় দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, দেশের আর কোথাও এর পুনরাবৃত্তি ঘটানো যাবে না। সেক্ষেত্রে 1991 সালের উপাসনা স্থল বিশেষ ব্যবস্থা আইন প্রযুক্ত হবে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্রের ওই মসজিদ ঘিরে হিন্দুত্ববাদীরা বিতর্ক তুলতে থাকে। উত্তরপ্রদেশের বিজেপি প্রশাসন কড়া হাতে সেই বিতর্কের মোকাবিলার বদলে পরোক্ষে তাকে জিইয়ে রাখতে মদত দেয় বলে বিরোধীদের অভিযোগ। হিন্দু সংগঠনের দাবি, মোগলরা শিব মন্দির ধ্বংস করে তার জমিতেই জ্ঞানবাপী মসজিদ নির্মাণ করে, তাই ওই মন্দির তাদের ফিরিয়ে দিতে হবে। ওই দাবিকে কেন্দ্র করে বিতর্ক আদালতে পৌঁছয়। আদালতের নির্দেশে কেন্দ্রের প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদ চত্বরে সমীক্ষা শুরু করে, আর তাতেই বাড়তি উৎসাহ পেয়ে হিন্দুত্ববাদীরা রাজ্যের অন্যত্র সংখ্যালঘু উপাসনা স্থল নিয়েও এই ধরনের বিতর্কিত দাবি তুলতে শুরু করে, যার সর্বশেষ দৃষ্টান্ত সম্বলের 5 শতাধিক বছরের পুরনো মসজিদ, যার নিচে হিন্দু মন্দির ধ্বংসাবশেষ রয়েছে বলে দাবি করে অনুরূপ সমীক্ষা করার সওয়াল করছে হিন্দুত্ববাদীরা। সেক্ষেত্রে জ্ঞানব্যাপী দিয়ে আদালতের রায়কে হাতিয়ার করেছে সম্বলের হিন্দু সংগঠনগুলি। সম্বলের প্রত্নতাত্ত্বিক সমীক্ষাকে কেন্দ্র করেই গত মাসে 2 গোষ্ঠীর সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। জ্ঞানব্যাপী মামলার আদেশ অনুসরণে একাধিক বিতর্ক দেখা দিয়েছে। কেন্দ্রের শাসক বিজেপির পরোক্ষ মদতে একের পর এক বিতর্ক খুঁচিয়ে তোলা হচ্ছে। উত্তরপ্রদেশের মথুরার ঈদগাহ, দিল্লিতে কুতুব কমপ্লেক্স, রাজস্থানের আজমির শরীফের দরগাহ রয়েছে হিন্দুত্ববাদীদের তালিকায়। মেরুকরণের রাজনীতির লক্ষ্য পূরণে সংঘ পরিবারের এই উদ্যোগ কোথায় থামবে, এখন সেটাই দেখার। কলকাতা টিভি। আমার এখানেই দেবজিতের কাছে প্রশ্ন, যেটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যেতে পারে না? একটা প্রশ্ন আমার কাছেও আছে
যে অদ্ভুত এক টেকনোলজি আমরা দেখতে পাচ্ছি, যে ফারগানা থেকে মুঘলরা যখন এলেন উজবেকিস্তান থেকে, সেখান থেকে যে টেকনোলজি তারা নিয়ে এলেন, সেখানে সমস্ত মসজিদ তারা যখন বানিয়েছিলেন তার আশেপাশে মাটির নিচে সব জায়গায় একটা করে হিন্দু স্থাপত্য আগে বানালেন, তারপরে তারা মসজিদ বানালেন, তাই তো মনে হচ্ছে শুনে টুনে দেখে টেকে। কেননা খুঁড়লেই যদি মন্দির পাওয়া যায়, মন্দিরের ভগ্নাবশেষ যদি মসজিদের গায়ে গায়ে যদি পাওয়া যায়, এবং মসজিদ যদি মন্দিরের জমি অ্যাকোয়ার করে যদি হয়, এটা তো কোনো এটা নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই। এটা ওই সেই সময়ের মুঘল যারা বাদশাহ ছিলেন তারা বেশ ঘোষণার সঙ্গে লিখে গেছেন তারা কোথায় কোথায় মসজিদ ধ্বংস করেছেন, মানে মন্দির ধ্বংস করেছেন, মন্দির ভেঙে কোথায় মসজিদ বানিয়েছেন। তক্ষশিলা আর নালন্দা মাস ধরে পোড়াতে হয়েছিল, অত বইপত্র, সেগুলো লেখাটেকা আছে। তাই নিয়ে আমাদের এখন আলোচনা করে আমি নতুন বুদ্ধি দেবো বা নতুন জ্ঞানের এখানে পায়েস বিলোবো আর লোকে শুনবে তা তো নয়, তার জন্য অথেন্টিক সব বইটই আছে। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে বা 3টে মাত্র জায়গা, অর্থাৎ অযোধ্যা, কাশী আর মথুরা, 3টি মানবিন্দু অজস্র জায়গায় হয়েছে সারা ভারতবর্ষ ব্যাপী মুঘল আক্রমণ, এবং এটা স্বাভাবিক ছিল। আক্রমণ হয়েছে, আক্রান্ত আমরা হিন্দু যারা, তাদের জায়গার ওপর দখল হয়েছে, সব কিছু হয়েছে। কিন্তু যে কথাটা বারবার বলতে চাই, যেটা কিনা এই বাংলাদেশ প্রসঙ্গেও এসেছে, আমি বারবার দেখছি যে মোদিজি কি এগুলো ভুল করছেন বাংলাদেশের সম্বন্ধে, তখন এর প্রশ্ন এটার সঙ্গে নয়। আচ্ছা, আজকে যারা বলছেন যে বাঙালি হিন্দুদের উপরে বাংলাদেশে আক্রমণ হচ্ছে, তোমরা কেন কথা বলছো না, আপনারা বলতে পারেন যারা আমাদের সমালোচনা করছেন বিজেপির, কেন বলছে না মোদি সরকার? তারা মোদি সরকারের বিরুদ্ধাচরণ করেই 1 সেন্টিমিটারের হিন্দুদের জন্য একটা মিছিল বার করেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। প্রথম দিন মনে হয় কোনো মুখ্যমন্ত্রী যদি বাংলাদেশ ইস্যুতে প্রথম সমর্থন জানায় কেন্দ্রীয় সরকারকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হলো এখানে হিন্দুদের জন্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে কুণাল ঘোষও বলেছেন যে আমরা বাংলাদেশের যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার, এবং এটা ব্যবস্থা নেওয়ার রাজ্য সরকার, কোনো রাজ্যের সরকার তার দায়ভার নয়। রাজ্য সরকার এই কাজটা পুরো কেন্দ্রীয় সরকারের। কিন্তু যে প্রশ্নটা আজকে উঠেছে, আপনি যে প্যাকেজটা দেখালেন জ্ঞানব্যাপী এর কথা, আমার 3টে কথা মনে হয় এখানে। সমাজ ব্যবস্থায় ভারসাম্য নষ্ট হবে, সমাজে একটা অচলাবস্থা শুরু হবে, দেশ এগোনোর পরিবর্তে দেশ পিছিয়ে যাবে, আর গণতন্ত্র এর পরিবর্তে শেষ হবে, নষ্ট হবে। আমি বাকিদের কাছে আসবো, খুব সংক্ষেপে প্লিজ। সেটা হলো ভারতবর্ষের মানুষ মোদিজিকে ভোট দিয়েছে কেন, বিজেপিকে ভোট দিয়েছে কেন? মন্দির করার জন্য, তার ঠেকা নেওয়ার জন্য তো না। ভারতবর্ষ সুন্দরভাবে, মানে বেকার ছেলেদের হাতে চাকরি হবে, মানুষ স্বাদ পাবে, মানুষ ভালোভাবে থাকবে, মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং ভালো হবে মোদিজির আমলে, সেই কারণে ভোট দিয়েছে। হিন্দু হিন্দু করে যদি ভোট দিত আর মন্দির করার জন্য ভোট দিত, তাহলে 36% আটকে থাকতো না মোদিজির ভোট। তার মানে যে কাজগুলো করছে সেই কাজগুলো অনর্থক কাজ, এগুলো দরকার নেই ভারতবর্ষে। এই যে মন্দির নিয়ে আলোচনা এখানে হবে কেন? এখানে কত লোককে চাকরি দেওয়া যায় রেলে, সেটা নিয়ে আলোচনা হবে। মন্দির নিয়ে আলোচনা তো হতো না যদি না রাম মন্দিরের তালাটি রাজীব গান্ধী না খুলে দিতেন। মসজিদ নিয়ে আলোচনা হতো না যদি ওই আইনটা, ওই সুপ্রিম কোর্টের আইনটা, সুপ্রিম কোর্ট নিয়ে কথা কম বলুন। আরে বাবা, ওই যে যেখানে মুসলিম মেয়েদের যে 125 এ যে রিলিফ চাইতে যেতে হয়, সেটা যে দেওয়া দিতা যাবে না, পার্সোনাল ল বোর্ড খুলে দিয়ে মুসলিম মেয়েদের এই আইনের সুবিধা পাওয়া বন্ধ করা, সেটা প্রধানমন্ত্রী আমার কথা অন্য জায়গা, আমার কথা অন্য জায়গায়। আমরা এখানে একটা জায়গায় অন্তত উপনীত হই। আমার যেটা মনে হয় যে প্যান্ডোরার বক্স খুলছে কি খুলছে না, তার থেকেও বড় কথা এগুলো তো আমাদের ঘোষিত, এটা তো অঘোষিত নয় বিজেপির পক্ষ থেকে। আমরা তো ঘোষণা, আমরা কোনো আড়াল থেকে বলিনি, আমরা কোনো আড়াল থেকে বলিনি। সময় সংক্ষিপ্ত, আমি খুব সংক্ষেপে সম্পাদি এবং রাজকুমার বাবুর কাছে যাব। সম্পাদির কাছে আমি আসবো। সম্পাদি, যেটা আমরা দেখতে পাচ্ছি মৌলবাদ যত মাথাচাড়া দিচ্ছে, প্রথম তার সফট টার্গেট কারা হচ্ছে? মহিলারা। যে বাংলাদেশে আমরা 5 মাস আগে মহিলাদের রাস্তায় নেমে আন্দোলন করতে দেখেছি, তাদের গান গাইতে দেখেছি, তাদের স্লোগান দিতে দেখেছি, এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে মহিলাদের অধিকার, তাদের সাম্যের অধিকার, সেটা বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে। হ্যাঁ, অবশ্যই। কারণ যে কোনো ধর্ম নির্বিশেষে সেটা যখন অন্ধ মৌলবাদের পথে হাঁটে, তখন সব থেকে আগে নারীর অধিকারকে খর্ব করা হয়। সেটা
মুসলিম ধর্মীয় মৌলবাদের ক্ষেত্রে হচ্ছে তেমন একই দৃষ্টিভঙ্গি, সেরকম একই রকম আমরা দেখতে পাই হিন্দুদের ক্ষেত্রেও। আর বিষয়টা কিন্তু শুধুমাত্র এখন হিন্দু মুসলমান একটা অসন্তোষের জায়গায় দাঁড়িয়ে নেই। বিষয়টা এতটাই এখন উদ্বেগজনক যে আমরা যখন প্রত্যেকে কথা বলছি, আলোচনা করছি, আমাদের মাথায় রাখতে হবে যে এটা এখন আর দলীয় রাজনীতি বা ভোটের রাজনীতির স্তরে দাঁড়িয়ে নেই। ভারতবর্ষ তৈরি হওয়ার পর থেকে এবং 47 সালের পর থেকে বহু সরকারই এখানে সফট হিন্দুত্বকেও বেছে নিয়েছিলেন স্বাভাবিকভাবেই ভোটের রাজনীতিতে সুবিধা করার জন্য। কিন্তু মন্দির মসজিদের বিতর্ককে পিছনে রেখে ভারত যে অনেক এগিয়ে গেছে, মানুষ যে অনেক এগিয়ে গেছে, সেটা অযোধ্যায় গত নির্বাচনে রাম মন্দির হওয়ার পরে আমি খুব সংক্ষেপে রাজকুমার বাবুর কাছে আসবো। রাজকুমার বাবু, আপনি জয়েন করার আগে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের সরকার অত্যন্ত ব্যালেন্সড। প্রত্যেকটি সরকার, আমি সেটা আমি ইউপিএ আসবো, বলি, সম্পাদি ইন্ডিয়া আসবো, আমলেও please। বলি, আমি খুব সংক্ষেপে পররাষ্ট্রনীতি রাজকুমার কিন্তু বাবুর কাছে আমাদের যাবো। অত্যন্ত ব্যালেন্সড। রাজকুমার বাবু, আপনি আসার আগে আমরা যে আলোচনাটা করছিলাম যে আজকে আমরা বিক্রম মিস্ত্রির যে ঢাকা সফর দেখলাম, যেখানে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক এবং মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি দেখা করলেন। যে সময় শেখ হাসিনা এই দেশে আশ্রয় নিয়ে রয়েছেন, সেই সময় যে কোনো কোনো মহল থেকে বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক কাটার ব্যাপারে, রফতানি আমদানি বন্ধ করার ব্যাপারে যে একটা জিগির তোলা হচ্ছে, সেটার বাইরে বেরিয়ে কোথাও কূটনৈতিক ভাবে তাদের কনফিডেন্সে নিয়ে এগোনো, সেটাই কি এই মুহূর্তে এই উপমহাদেশের জন্য ইম্পর্টেন্ট? আপনার কি মনে হয়? উপমহাদেশের জন্য তো ইম্পর্টেন্ট বটেই, এবং পাশাপাশি ভারত এবং বাংলাদেশ এই দুটো কিন্তু প্রতিবেশী রাষ্ট্র, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ 4000 কিলোমিটারের বেশি কমন বাউন্ডারি আমরা শেয়ার করছি। সুতরাং সেখানে আমাদেরকে সব থেকে আগে কিন্তু ডিপ্লোম্যাটিক চ্যানেলটাই ব্যবহার করতে হবে, এবং ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে দুটো রাষ্ট্রের মধ্যে যাতে যোগাযোগটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে যায়। কারণ এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এমনই যে যত পরিস্থিতি খারাপের দিকে যাবে তত হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার একটা প্রবণতা বাড়বে। কিন্তু কূটনৈতিক স্তরে দুটো রাষ্ট্রের মধ্যে যোগাযোগটা কিন্তু বজায় রাখা শুধু নয়, এবং তার সঙ্গে সঙ্গে আলোচনার দরজাটা খোলা রাখতে হবে। একেবারে আমাদের সময় একদম শেষ, আগামী দিনে আমরা একদম শেষ। আমাদের নজর রাখতে হবে বাংলাদেশের পরিস্থিতির দিকে, এবং তার পাশাপাশি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে যেভাবে গণতান্ত্রিক শক্তিকে হারিয়ে মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে, সেটা এই মুহূর্তে একটা মাথা ব্যথার কারণ। আন্তর্জাতিক দুনিয়ায় এটা বলার অপেক্ষা রাখে না। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।